একদিন আগে হয়ে গেল লোকসভা ভোটের ষষ্ঠ পর্ব, অর্থাৎ শনিবার দিন লোকসভা ভোটের ষষ্ঠ পর্ব হয়েছে। আর আজ রবিবার আইপিএলের ফাইনাল। আর সেই ফাইনাল খেলে ক্রিকেট যুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন ভোট যুদ্ধের পরে ক্রিকেট যুদ্ধে যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎ মুখোপাধ্যায় আপনারা সবাই জানেন যে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এবং আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ যুধাজিৎ, তিনি যা যা বলেছেন এখন পর্যন্ত তা মিলেছে। ফাইনালে কি হবে সেটি ভাগ্যের ব্যাপার। ফাইনালে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কি মনে হচ্ছে যুধাজিৎ? ব্যাপারটা খুব জমজমাট হয়ে গেছে, যে দুটো বেস্ট টিমই উঠেছে এখন পর্যন্ত। তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো, কলকাতা হাইয়েস্ট পয়েন্ট পেয়েছিল, সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট পেয়েছিল হায়দ্রাবাদ। কলকাতা 9টা জিতেছে, হায়দ্রাবাদ 8টা, কিন্তু কলকাতা 3টে হেরেছে, যেখানে হায়দ্রাবাদ হেরেছে 5টা অলরেডি। এটার ডিফারেন্স, কিন্তু তবুও সেরা দুটো টিম আর ফাইনাল মানে একটা নকআউট পাঁচ মানে খেলা শেষ। অতএব আমার মনে হয় যে কলকাতা একটু ধারে এবং ভারে এগিয়ে। তাছাড়া কলকাতার লোক বাঙালি থাকুক না থাকুক, কলকাতাকে তো সাপোর্ট করতে হবে। একদমই তাই, কলকাতাকে সাপোর্ট করতে হবে। এবং স্ট্যাটিস্টিক্সের কথা যেমন যুধাজিৎ তুলেছে, তেমন স্ট্যাটিস্টিক্সের একটা উদাহরণ আমি যুধাজির কাছে রাখবো। সেটি হচ্ছে যে এ পর্যন্ত আইপিএলে 27 বার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে। 18 বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং 9 বার জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কি মনে হচ্ছে এতর দ্বারা, কি মনে হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্সটা খানিকটা কাজ করবে কালকে? মেন্টাল অ্যাডভান্টেজও থাকবে, কারণ জাস্ট কয়েকদিন আগে ওরা আহমেদাবাদে পুরো দুর্মুষ করে দিয়েছে হায়দ্রাবাদকে। বিশাল একটা মেন্টাল অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু যেটা ভাবতে হবে এবং যেটা মনেও রাখতে হবে যে খেলাটা মাঠে হবে। অতএব যদি ঠিকমতো খেলতে না পারো, পরিকল্পনা রূপায়ণ করতে না পারো, পরশুদিন দেখলে রাজস্থানে কি হলো, ধারে এবং ভারে এগিয়ে স্পিনিং উইকেটে খেলা, বিশ্বের সেরা দুজন স্পিনার আছে, তাও এরকমভাবে হেরে গেল। অতএব মানে বলা মুশকিল। সামান্য হলেও মেন্টাল অ্যাডভান্টেজটা কলকাতার থাকবে ঠিকই, লড়াই তুল্যমূল্য হবে, চাইবো কলকাতা জিতবে। কিন্তু প্যাট কামিন্স যিনি আছেন, তিনি বহু হিসাব উল্টে দিতে পারেন। না, প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি তো অসাধারণ। এবং আমরা বলতে পারি যে সেমিফাইনাল, কার্যত সেমিফাইনাল যে ম্যাচটি হলো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, তাতে প্যাট কামিন্সের অধিনায়কত্বের জোরেই তারা কিন্তু জিতে গেল। এবং অসাধারণ অভিষেক শর্মা সারা আইপিএলে 3 ওভার মাত্র বল করেছেন, কিন্তু সেই অভিষেক শর্মাকে দিয়ে তিনি বল করালেন এবং বল করিয়ে বাজিমাত করলেন। এটা কিন্তু প্যাট কামিন্সের একটা মস্তিষ্কের বিরাট বড় পরিচয়। এবং তুমি যেটা বলছিলে যুধাজিৎ কদিন আগে, যে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড়রা বলে থাকেন যে প্যাট কামিন্স তাদের বলেছেন নিজের খেলা খেলবে, নিজের খেলা খেলে চাপমুক্ত হয়ে যতটা দলকে দিতে পারো তাই দেবে। এটা কিন্তু এক ক্যাপ্টেনের পক্ষে যথেষ্ট। অসাধারণ একটা মানে খেলা আমরা দেখলাম পরশুদিন। সবথেকে যেটা ইন্টারেস্টিং, তুমি যদি হায়দ্রাবাদের ফার্স্ট 11 দেখো, যখন তারা নামছে কোনো স্পিনার নেই। শাহবাজ আহমেদ এলো, ইম্প্যাক্ট। অভিষেক যে বল করবে আমরা কিন্তু জানি না, সেইখানে ওরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করলো, সাব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করেছে। তোমার হেডকে বসিয়ে নিয়ে এলো শাহবাজকে। এবারে তুমি অভিষেকের কথা বলছো, শাহবাজ এই ম্যাচের আগে একটা ম্যাচেও 4 ওভার বল করেনি, এই ম্যাচে দুজনেই 4 ওভার বল করলো। এবং ডিফারেন্সটা কি হলো, ওদের 9 জন, ওদের 3জন স্পিনার 9 ওভার বল করলো, 57 রান দিয়েছে। সেখানে তোমার রাজস্থান রয়্যালের যে 8টা বল 8টা ওভার হলো, 80 রান গেছে। বিশাল ডিফারেন্স হয়ে গেছে। একদমই তাই। শুক্রবার যে খেলাটি আমরা দেখেছি, সেই খেলাটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম গেমের পরিচয় দিয়ে ম্যাচটি জিতেছে। এবং তারা যে ম্যাচটি জিতেছে সেটা অসাধারণভাবে জিতেছে। এবং বলা যেতে পারে যে নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকে তাদের খেলাটি কিন্তু অত্যন্ত কঠিন। তার কারণ সেমিফাইনাল যদি বলি আমরা, প্লে অফ একটি ম্যাচে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা পরাজিত হয়েছে। এই পরাজয়টি কি কোনোভাবে তাদের উপর মানসিক চাপে রাখবে? অবশ্যই চাপে থাকবে, কিন্তু মানে প্যাট কামিন্সের যে মানে থিঙ্ক ট্যাঙ্ক এবং প্যাট কামিন্স যেভাবে ভাবে, তাতে আমি একটা কথা বলতে পারি, ওরা কিন্তু প্ল্যান বি, প্ল্যান সি অনেক কিছু ভেবে রাখে। তুমি আজকে দেখো, আবার ওই ম্যাচটার কথা ফিরে যাচ্ছি রাজস্থান রয়্যালের সঙ্গে, যেখানে কোনো স্পিনার নেই সেখানে 9টা ওভার হয়ে গেল স্পিনারের। এবং মিডল ওভারে রাজস্থান রয়্যালকে দেখে মনে হচ্ছিল ওরা ভেবেছিল একটা কেক ওয়াক হয়ে যাবে। ওরা পুরো ডামস্ট্রাক, মানে কি হচ্ছে বুঝতেই 25টা বল হয়ে গেল কোনো বাউন্ডারি ছাড়া, এবং দেখলো ওরা হারের মুখে দাঁড়িয়ে আছে। একটা সেমিফাইনালের ম্যাচে অত বড় ব্যবধানে হার, প্রায় 40 রান, মানে 40 রান মানে 50 ওভারে গেলে 100 রান, ভাবা যায়? এবং লো স্কোরিং ম্যাচে 170 রান এমন কিছু মানে বিশাল রান নয়। এখানে পুরো প্যাট কামিন্স অন দ্য স্পট ডিসিশন নিয়েছে, অভিষেককে দিয়ে বল করালো। যে কারণ এটা আমি শুনলাম, ওদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ হেলমট উনি বলেছেন
যে ওদের ইনিংসের শেষ দিকে ব্যাটসম্যানরা বলছিল যে বলটা সারফেস গ্রিপ করছে এবং অত ইজিলি আসছে না। শেষ 3টে ওভার রানও বেশি হয়নি ওদের, তুমি যদি দেখো। সেই ইনপুটটা নিয়ে তৎক্ষণাৎ ওরা ডিসাইড করে ফেলো ইম্প্যাক্ট শাহবাজ আসবে, কোনো জোরে বোলার আসবে না, যেটা জোরে বোলার ওদের ব্যাকগ্রাউন্ডে ছিল, নীতিশ রেড্ডি ছিল, এবং তোমার এখানে অভিষেককে দিয়ে ট্রাই করবো। অর্থাৎ প্যাট কামিন্স কিন্তু ভাবনা চিন্তা করেন এবং গতকাল যখন তাকে শুক্রবার দিন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতের কোথাও ডিউ, কোথাও দেখা যায় শুকনো মাঠ, কোথাও দেখা যায় যে বলটা ভিজে ভারী হয়ে যাচ্ছে, তখন প্যাট কামিন্স একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যখন যেরকম হবে সেরকমভাবে আমরা নিজেদের ইম্প্রোভাইজ করি। এই যে ইম্প্রোভাইজ করার বিষয়টি, এই বিষয়ে শ্রেয়স আয়ারের থেকে, নাইট রাইডার্সের শ্রেয়স আয়ার একটু বাদেই অধিনায়কত্ব করতে নামবেন, তার থেকে কি প্যাট কামিন্স একটু এগিয়ে নেই? অবশ্যই এগিয়ে প্যাট কামিন্স। আগের দিন আমি বললাম, যন্ত্রণা তুমিও জানো, যে বড় ম্যাচে অজস্র খেলেছে। শ্রেয়স আয়ার কটা বড় ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, ওর কলকাতার বাইরে বোধহয় কোনো জায়গায় অভিজ্ঞতাই সেরকমভাবে নেই। ইন্টারন্যাশনাল স্টেজে প্রেশার ম্যাচ প্যাট কামিন্স বার করে নিয়েছে অ্যাজ এ বোলার, অ্যাজ এ ক্যাপ্টেন। সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ও এখানে এসছে। এবং আহমেদাবাদ উইকেটটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে বারবার ওই মানে হরিবল ম্যাচটার কথাই রেফার করতে হচ্ছে, ও বেটার রিড করেছিল আমাদের ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কের থেকে। এর থেকে বড় কিছু বলা যায় ওর ক্যাপাবিলিটি সম্বন্ধে? সুতরাং প্যাট কামিন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে আজকে নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটিকে কেন্দ্র করে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটিতে যুধাজিৎ নাইট রাইডার্সকেই তার দল হিসেবে বেছে নিয়েছে। আমিও বাঁচতাম, কিন্তু একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমি বলি যে সানরাইজার্স হায়দ্রাবাদকে আমি এগিয়ে রাখবো 52-48, সেই কারণে যে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু পিছন থেকে এসে তারা জিতেছে এবং দলে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ক্লাসেনের মতো খেলোয়াড়রা রয়েছেন, যেটা কিন্তু নাইট রাইডার্সকে একটু ভোগাতে পারে। যদিও আমি নাইট রাইডার্স মন থেকে জিতলে খুশি হব, কিন্তু হৃদয় চাইছি অবশ্যই সানরাইজার্স। তুমি চাইছো কলকাতা জিতো, কিন্তু সাপোর্ট করছো সানরাইজার্স হায়দ্রাবাদকে। না, ঠিকই বলেছো। মানে যেটা বলি, যেটা একটা বিখ্যাত কথা আছে, লেট দ্য বেটার টিম উইন। যে বেটার খেলবে ক্রিকেট তাকেই যেন দয়া করে। এবং শুধুমাত্র যে বেটার খেলবে না, আমি কথাটা একটু চেঞ্জ করব, যেটা লাস্টে বলেছিলাম গত পরশু দিন, যে স্মার্ট ক্রিকেট খেলবে। স্মার্ট ক্রিকেট হায়দ্রাবাদ খেলেছে, জিতেছে। আগের দিন কিন্তু টস অ্যাডভান্টেজ ছিল কলকাতার। চেন্নাইতে আগের দিন কিন্তু টস অ্যাডভান্টেজ আসেনি, ডিউ পড়েনি, বল সুন্দরভাবে স্পিন করেছে পরের হাফে। অতএব এগুলো সব মানে মোটামুটি তুল্যমূল্য। তুমি টসের কথা বললে, আজকের ম্যাচে টস কিন্তু অত্যন্ত ভাইটাল ভূমিকা নেবে, কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমরা জানি যে খানিকটা আনপ্রেডিক্টেবল। এটা তো চিপকে যে খেলাটা হয়েছিল, কিন্তু আজকে তো নরেন্দ্র মোদী চিপকে খেলা, হ্যাঁ চিপকে যদি খেলাটা, চিপকে তো উইকেটটা একটু স্লো টার্নার, একটু কম। কিন্তু দেখো এই ম্যাচটা তো ভালোই হলো, স্লো টার্নার, মানে দুটো হাফেই কনসিস্টেন্ট, কোনোটা কম বেশি নেই। এবার ধরো আগের দিন ডিউ পড়েনি সেমিফাইনালের দিন, মানে রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদের দিন। আজকে পড়বে কিনা তুমি জানো না, পুরোপুরি তোমাকে গেসের ওপর যেতে হবে। ওই একটাই তোমার ফ্যাক্টর আছে, তুমি সকালের টেম্পারেচার দেখলে ওই ডিফারেন্স কতটা হতে পারে, তো একটা অ্যাভারেজ করে তুমি ডিসিশন নিতে পারো। কিন্তু আলটিমেটলি তোমাকে ক্রিকেটের উপরে ডিপেন্ড করতে হবে, অর্থাৎ ক্রিকেটারদের এবিলিটির উপর ডিপেন্ড করতে হবে। অল্প কিছুক্ষণ বাদেই আইপিএল এর ফাইনাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল শুরু হয়ে যাবে চিপকের মাঠে। যে চিপকের মাঠটি সম্পর্কে খানিকটা দুর্নামও রয়েছে যে স্লো টার্নার হিসেবে ব্যাটসম্যান সহায়ক নয়, বল আস্তে পড়ে ব্যাটসম্যানের কাছে আসে। এই আস্তে যে আসে, এটার জন্য কি ইম্প্যাক্ট হতে পারে খেলোয়াড়দের? আস্তে মানে তোমাকে ওয়েট করে খেলতে হবে। আমি একটা উদাহরণ দেবো, রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে তুমি দেখছো যখন যে বল টার্ন করছে, বল বাউন্স করছে, যদি তুমি খেলাটা খেয়াল করে থাকো, অশ্বিনের বল যে দুটো মিস করলো আউট হওয়ার আগে, শাহবাজের কোথায় টার্ন করে লিফট করলো। গোটা টুর্নামেন্টে শাহবাজের ওই বল টার্নও করেনি, লিফটও করেনি। এই টার্ন আর লিফট অশ্বিনের বেলা, যখন অশ্বিন বল করলো কোথায় ছিল, বা যখন চাহাল বল করলো কোথায় ছিল, ছিলই না। কিন্তু সেকেন্ড হাফে যেহেতু বলটা একটু স্লো হয়ে গেছে আরও, এবার যদি ডিউ পড়তো ব্যাপারটা উল্টো হতো। হায়দ্রাবাদের বোলিংয়ের এগেনস্টে এরা পুরো ক্লুলেস হয়ে গেল। এখানে যেটা করা উচিত ছিল হয়তো, যশস্বী জয়সওয়াল যখন আউট হলো 7.4 ওভার্সে 65 for 1, তখনও ম্যাচ রাজস্থানের পকেটে। আউট হলো, 2 নম্বর উইকেটটা পড়লো। সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, দুজন হাই স্কোরিং রান স্কোরার রাজস্থান রয়্যাল। একটু ধরে খেলো, যেটাকে ক্রিকেটের পরিভাষায় বলে ম্যাচটাকে ছোটো করে আনো।
3-4টে ওভার ওদের দাও, উইকেট লস করো না, সিঙ্গলস খেলো, নিতান্ত লুজ বল পেরে মারো, যেটা জুরেল করলো লাস্টে। জুরেল একজন ট্যালেন্ট, জুরেল অসাধারণ খেলেছেন কালকে, জাস্ট একটু টাইম দিতে হতো। হ্যাঁ। 2-3টে ওভার তুমি বোলারকে দাও, নিজেকে স্টেবিলাইজ করো, তখন ওই ইনএক্সপিরিয়েন্সটা শো করে। অভিষেক শর্মা যদি আজকে রান পান তাহলে অভিষেক শর্মা অবশ্যই দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তবে অভিষেক শর্মার বোলিংটাও কিন্তু দুর্দান্ত। আমার মনে হয় মানে ওটাকে যে just বার করে এনেছে। বাবাকে উৎসর্গ করেছেন, বলেছেন বাবার কাছ থেকে তিনি শিখেছেন। এটা কি মনে হয় যে অভিষেক শর্মা ভালো ভূমিকা নিতে পারেন আজকে? অবশ্যই নিতে পারেন, কারণ কনফিডেন্সে তো তুঙ্গে। 4 ওভার বল করেছে, 2টো উইকেট নিয়েছে, টপ উইকেট নিয়েছে, আশিসি জয়সওয়াল উইকেটটা নিয়েছে, এবং এটা ওর ব্যাটিংয়েও কাজ দেবে, যেটা আমাদের হয় অলরাউন্ডারদের। ব্যাটিংটা ভালো করলে বোলিংটাও ইম্প্যাক্ট এসে কনফিডেন্স চলে আসে। তো এই ফ্যাক্টরটা কিন্তু হেল্প করবে, ওর দিক থেকে হেল্প করবে। কিন্তু আমি জানি নাইট রাইডার যে থিঙ্ক ট্যাঙ্ক, চন্দ্রকান্ত পণ্ডিত হচ্ছেন কোচ, যিনি ডোমেস্টিক প্লেয়ারদের মানে নখদর্পণে রাখেন। কে কি করে না করে, কার কি কোথায় কার উইকনেস বা অ্যাকিলিস হিল উনি জানেন। গৌতম গম্ভীর তো আছেই, মাস্টার স্ট্র্যাটেজিস্ট, ও স্ট্র্যাটেজিক টাইম আউট ইনপুটগুলো দেয়, সব ঠিক আছে। কিন্তু আমি বললে এখানে চন্দ্রকান্ত পণ্ডিতের ভূমিকা হবে অভিষেক শর্মার উইকনেসটা বার করা, করে সেটাকে এক্সপোজ করে দেওয়া। বোলিংটা সম্বন্ধে আমি একটা কথা জিজ্ঞেস করছি, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড তারা কিন্তু পাওয়ার প্লেতে অসাধারণ ভূমিকা নিয়েছেন। গত 2টো ম্যাচে খেলতে পারেননি তারা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আজকে নাইট রাইডার্সের বিরুদ্ধে পাওয়ার প্লেতে তারা যদি ভালো খেলেন তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। অ্যাডভান্টেজ থাকবে ওদের। তো দেখো, ম্যাচ অর্ধেক আগের দিন আমরা ডিসকাস করেছিলাম পাওয়ার প্লেতে ডিসাইড হবে। ওদিকে নারিন এবং গুরবাজ, এদিকে হেড এবং আমাদের অভিষেক শর্মা। কিন্তু আমার মতে জয়ন্তদা, এই ম্যাচ দুটো টিমেরই ব্যাটিং গভীরতা অনেক বেশি, কেকেআরের আরও বেশি। নারিন যদি ফেলও করে, গুরবাজ যদি ফেলও করে, দুজন আয়ার আছে। আমি একটা কথা বলি সুনীল নারিন সম্পর্কে। সুনীল নারিন তো বোলার হিসেবে শুরু করেছিলেন, কিন্তু তিনি হঠাৎ অলরাউন্ডার হয়ে গেলেন এবং অসাধারণ ব্যাটিং করছেন, বিশেষ করে এবারে আইপিএলে। এটার জন্য তুমি গৌতম গম্ভীরের ধন্যবাদ দিতে বাধ্য। ও পরিষ্কার নারিনকে বলেছিল যে এবার তুমি ওপেন করছো, 6টা 0 করলেও করছো। তো প্রকারান্তরে দেখো, প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি আর গৌতম গম্ভীরের মেন্টারশিপ একই, কিন্তু পুরো ক্লিন চিট দিয়ে দিয়েছে। কিন্তু গৌতম গম্ভীর, নোয়িং হিম, ও আরও একটু সিভিয়ার। মানে ব্যর্থতাকে ও খুব একটা ভালো চোখে নেয় না, নিজের ব্যর্থতাকেও নেয় না, অন্য কারো নেয় না। সেখানে প্যাট কামিন্স একজন ফরেন ক্যাপ্টেন, ও অনেক দেখেছে, এই করছে, ও বলছে তোমরা খেলো। এফেক্ট আলটিমেটলি এক, এই দুটো টিমই ফাইনালে খেলছে। অতএব লড়াই কিন্তু হবে গম্ভীরের সঙ্গে, নট শ্রেয়াস আয়ার নেসেসারিলি প্যাট কামিন্সের। অর্থাৎ গম্ভীরের সঙ্গে প্যাট কামিন্সের লড়াই, যেটা আর কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাবো মাদ্রাজের বা অধুনা চেন্নাইয়ের চিপকে। এবং এই ম্যাচটিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবহ তৈরি হয়েছে। কলকাতার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জেতে কিনা। 3বার ফাইনালে উঠে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের লাকটা খুব ফেভার করেনি। না, তারা জিততে পারেনি, এবার চাইবে জিততে। কলকাতা একবার মানে গতবার 2021-এ হারলো, কলকাতাও চাইবে এবার আমরা। কলকাতা 2বার জিতেছে, হ্যাঁ 2বার জিতেছে, কিন্তু 10 বছরের মধ্যে তো জেতেনি। অর্থাৎ 10 বছর পরে ওই ভোটের স্লোগানের মতো শোনাচ্ছে আপকি বার কেকেআর, আপকি বার কেকেআর। ভারী চমৎকার স্লোগান দিল যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎ যে নাইট রাইডার্সের সাপোর্টার, সেটা আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি। নাইট রাইডার্সের সাপোর্টার হওয়া ভালো, এবং আমরাও চাই নাইট রাইডার্স জিতুক, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে একদম রাইট অফ করা যাচ্ছে না। তো আমি এবার একটা বিরতিতে যাবার আগে একটা ছোট্ট খেলা খেলবো। খেলাটা হচ্ছে, তুমি হচ্ছ শ্রেয়াস আয়ার, আমি হচ্ছি প্যাট কামিন্স। টস করলাম, টসের পর কি ফলাফল হবে? টসে কি জিতে কি নেবে? আমি তো ফিল্ডিং নেব। প্যাট কামিন্স হিসেবে আমিও বলছি, আমিও ফিল্ডিং নেব। প্যাট কামিন্স আগের দিনও বলেছিল ফিল্ডিংই নিতে, ফিল্ডিংয়ে নিতাম। ইট ওয়াজ এ গুড টস টু লুজ। গুড টস টু লুজ। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করে থাকবো। তবে যিনি জিতবেন, ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার অথবা প্যাট কামিন্স, তারা যে ফিল্ডিং নেবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আমরা ক্রিকেট যুদ্ধে থাকবো, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো ক্রিকেট যুদ্ধে। এলাম ক্রিকেট যুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎ, আর অল্প কিছুক্ষণ পরে খেলা শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদে। তোমার ঘোড়া যেহেতু কলকাতার নাইট রাইডার্স এবং আমার ঘোড়া যেহেতু সানরাইজার্স হায়দ্রাবাদ, তো একটা কথা বলি যে এই ম্যাচটা ভারতীয় ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বেশ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে। ঠিকই বলেছো, মানে কলকাতারও 9 করে 2-3 জন তো আছে। শ্রেয়াস আয়ারের একটা ভালো ফর্ম দেখিয়েছে আগের ম্যাচে, 14 বলে প্রায় ওই 50-এর রানটা ব্রিলিয়ান্ট খেলেছে। 24 বলে 54 করেছে। ভেঙ্কটেশ আয়ার, ও 50 করেছিল।
এই দুজনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আমাদের অভিষেক আছে, বিশাল গুরুত্বপূর্ণ, নীতিশ রেড্ডি আছে, এরা প্রত্যেকে চেষ্টা করবে একটা নিজের অথরিটি স্ট্যাম্প করার জন্য। জয়দেব ওনার কথাকে কিন্তু খেলালো, মনে আছে বলেছিলাম ওনার কাছে চান্স আছে, ও কিন্তু ভাইটাল রোল প্লে করলো, একেবারে 5 রান দিয়েছে, রানটা চেপে দিয়েছিল ওখানে। তো এদের সবারই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স থাকবে যে আমরা কিভাবে মানে নিজেদের প্রতিষ্ঠা করব, কারণ ওয়ার্ল্ড কাপ হিউজ টুর্নামেন্ট, কারোর হাত লাগতে পারে, চোট লাগতে পারে, তখন কোনো গ্যারেন্টি নেই যে খালি স্ট্যান্ড বাইদের মধ্যে থেকে দেখা হবে, দুম গোড়া থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো। আর অভিষেক যে স্পিনটা করেছে এতে কিন্তু আমি শিওর নির্বাচকরা নড়ে চড়ে পড়েছেন, কারণ একটা স্পিনিং ব্যাটার ওরকম লেভেলে যে 200 করে রান করে স্ট্রাইক রেটে 400-র উপর রান করেছে, সে মানে যে কোনো টিমের সম্পদ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ান পিচে, কারণ পিচটা একটু স্লোইশ হয় ওখানে, একদমই চেন্নাইয়ের মতো, এবং পাওয়ার হিটারদের খুব গুরুত্ব হয়, প্লাস স্পিনার লাগে। যদিও বিশ্বকাপে ভারতীয় দল ঘোষিত হয়ে গেছে, কিন্তু ফাইন্ড অফ দ্য 2024 আইপিএল যদি বলতে হয় তার আমরা অবশ্যই অভিষেক শর্মার নাম বলবো, কারণ একই সঙ্গে ব্যাটিং এবং শেষ ম্যাচটিতে অর্থাৎ পরশু দিনের ম্যাচটিতে তিনি বোলিংয়েও জাদু দেখিয়েছেন। এবং যেটা যথাযথ এইমাত্র বললো যে ব্যাটসম্যান কাম স্পিনার যদি একজন দলে থাকে তাহলে সেটা খুব উপকৃত হয় দলটি, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবারে স্পিন বোলিং সম্পর্কে আসি। আজকের ম্যাচে স্পিন বোলিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যন্ত্রদা, বারবার উঠে এসছে। তুমি দেখো আগের ম্যাচে, কোয়ালিফায়ার ম্যাচে একটা টিমের স্পিনার যারা যারা ম্যাচ বার করে দিয়ে ভেবেছিল তারা কিন্তু পর্যদস্ত হয়ে গেল অন্য টিমের স্পিনারের কাছে। একদিকে 8 ওভারে 77 রান অশ্বিনের চাল, উইকেটলেস, অন্যদিকে 9 ওভারে 57 রান দিয়ে 5 উইকেট, কোনো তুলনাই হয় না। এখানে এই স্পিনাররা খুব অখ্যাত, যার জন্য আনপ্রেডিক্টেবিলিটি কাজ করেছে, ওরা রেডি ছিল না। তুমি দেখো যে কটা ব্যাটসম্যান আউট হয়েছে সবাই এগেন্স্ট দ্য স্পিন মারতে গিয়ে আউট হয়েছে, এবং দেখছে বল বাউন্স করছে, তারপরেও কিন্তু ওই শটই মারছে। তখন তোমার উচিত কি বলটাকে একটু ওয়েট করো, বা একদম বাউন্সে গিয়ে মিট করো, বা স্ট্রেট ব্যাটে উইথ দ্য স্পিন মারো। ওরা কিন্তু কনস্ট্যান্টলি এগেন্স্ট দ্য স্পিন মারছে। আচ্ছা, আমরা আবেশ খানের কথা বলেছিলাম, আবেশ খান কিন্তু কালকে দুর্দান্ত বোলিং, দুটো পেসারই ভালো দুর্দান্ত বল করেছে, মানে আমরা ভাবিনি ওরকম বল করবে, দুজনেই দুর্দান্ত বল করেছে, ওদের জন্যই 175-এ ম্যাচটা এলো। নয়তো তুমি দেখো লাস্ট ওভারে তো রানই দেয়নি, অশ্বিনের চাল তো কোনো ইম্প্যাক্টই করতে পারেনি, তাই জন্য তুমি পেসারদের কিন্তু রুল আউট করতে পারো না। তার মানে আজকের ম্যাচে যেটা হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং নাইট রাইডার্স, সেখানে পেসারদের রুল আউট করা যাচ্ছে না। প্যাট কামিন্স নিজে আছে, ও তো একদম সামনে থেকে নেতৃত্ব দেবে। ভুবনেশ্বর কুমার বিগ ম্যাচ প্লেয়ার, আমাদের নাইট রাইডার্সেও যথেষ্ট পরিমাণে পেস অপশনস রয়েছে, এবং রাসেল নিজে ডেথ ওভারে দুর্দান্ত। তারপরে তোমার বৈভব অরোরা আছে, হর্ষিত রানা আছে, তারা প্রচণ্ডভাবে মানে আনপ্রেডিক্টেবল, অ্যালং উইথ অবভিয়াসলি আমাদের। আমি আন্দ্রে রাসেলের কথায় আসবো। আন্দ্রে রাসেল কিন্তু ক্রমশ উপযোগী প্লেয়ার হয়ে উঠছেন এই আইপিএলে, এবং দেখা যাচ্ছে আন্দ্রে রাসেল কিন্তু ব্যাটিংয়ে তো ভালোই এবং বোলিংয়ে স্পিন বোলিংটাও ভালো করেন। সুতরাং আন্দ্রে রাসেল স্পিন কাটার এবং কাটার করেন, তিনি যে কাটারগুলো দেন সে কিন্তু ব্যাটসম্যানদের আনপ্লেয়েবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আন্দ্রে রাসেলকে কিভাবে ব্যবহার করা হতে পারে? আন্দ্রে রাসেলকে খুব কেয়ারফুলি ব্যবহার করছে ওরা, 4 ওভার ওকে বল দিচ্ছে না, কারণ জানে ইনজুরি প্রোন আছে। এক্সকিউজ মি, যদিও এবারে দারুণ বল করেছে, সবই ঠিক আছে। তুমি দেখবে ও লাস্টের দিকে 18 বা 20 নম্বর ওভারটাকে দেওয়া হয়, যেখানে পুরো র্যাম্পেজিং অপোনেন্ট প্লেয়ার, ও ঠিক গতির হেরফের করে স্লোয়ার দিয়ে বা কাটার দিয়ে ও এক ব্যাপারটাকে ম্যানেজ করে দেয়। এবং নিঃসন্দেহে এবারে ব্যাটসম্যান এবং বোলার, এবারে ফিল্ডার রাসেলকে তুমি ভাবো, ব্রিলিয়ান্ট ক্যাচ নিচ্ছে, রান আউট করছে। কালকে যজুবেন্দ্র চাহাল কিন্তু অসাধারণ কতগুলো ক্যাচ নিলেন। এক্স্যাক্টলি, দুর্দান্ত ক্যাচ নিয়েছে, মানে 3টে ক্যাচ নিয়েছে চাহাল ফ্রাইডে ম্যাচটা বলছো তো। এবং ক্যাচ বলা হয় যে ম্যাচ মিস করার পক্ষে যথেষ্ট হয়, আবার ক্যাচ মিস করাটা ম্যাচ মিস করার পক্ষে যথেষ্ট হয়, আবার অনেক সময় ক্যাচ ধরাটাও ম্যাচ জেতার পক্ষে যথেষ্ট হয়। কিন্তু ফিল্ডিং ভালো, ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে কিন্তু ফিল্ডিং গুরুত্বপূর্ণ হবে অবশ্যই। প্রেসারে তোমার ধরো, আজকে আমি কথা বলছি, যদি 170-এর জায়গায় 160 হতো রানটা, অত কিন্তু চাপে ওরা পড়তো না। 5 ওভারে 40 আর 5 ওভারে 50-এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু রানটা ওরা অনেক দিয়ে দিয়েছে। বিশেষ করে যখন 14 নম্বর ওভারে 120 রানে 6, সেইখানে শাহবাজ ঢুকে 4 ওভারে একটা 43 রানের পার্টনারশিপ হলো ক্লাসেনের সঙ্গে। ক্লাসেন তো অনবদ্য, এই দেখেছে পিচটা ভালো নয়। তুমি দেখো ক্লাসিক্যালি ক্লাসেনের মতো অ্যাডজাস্ট করলো না রাজস্থানে। সঞ্জু স্যামসং 500-র ওপর রান করেছো ভাই, অ্যাডজাস্ট করো, যশস্বীকে বলো ম্যাচটা ক্যারি করো। তুমি আর কবে ক্যারি করবে? ইন্ডিয়া খেলছো তুমি, বা রিয়ান পারাগ, তুমি ইন্ডিয়া নক করছো,
এদের সবার জন্যই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হাউ ডিড দে ফেয়ার? তারা কিন্তু ঠিক ভাইটাল মোমেন্টে ঝুলিয়ে দিল। অর্থাৎ ভাইটাল মোমেন্টে যদি কোনো খেলোয়াড় নিজেকে প্রতিভাত করতে না পারেন তাহলে সেটি কিন্তু ভয়ের কারণ হয়, যেটি আজকের ম্যাচে শ্রেয়াস আয়ার এবং প্যাট কামিন্সকে নজর রাখতে হবে তার দলের খেলোয়াড়দের ওপরে। যদিও এই দুজন তাদের ক্রিকেট বোধ বুদ্ধি নিয়ে লড়ে যাবেন এবং আশা করা যায় ফাইনালটি অত্যন্ত চিত্তাকর্ষক হবে। যেমন ভোটের আবহাওয়ায় ভোট খুব চিত্তাকর্ষক হয়ে উঠছে, ঠিক সেরকমভাবে ক্রিকেট যুদ্ধে ক্রিকেটটাও খুব চিত্তাকর্ষক হবে। আইপিএলের ফাইনালে যদি আমরা বলি তাহলে আইপিএলের ফাইনালের দিকে নজর থাকবে গোটা বিশ্বের। তো মিচেল স্টার্ক নাইট রাইডার্সের এই বোলারটি ফর্মে ছিলেন না, কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, মানে সেই ওয়ার্ল্ড কাপ 2015 যেখানে ম্যাককালামের স্টাম্প ছিটকে দিল, যেখান থেকে মানে নিউজিল্যান্ড ঘুরতেই পারলো না, থেকে সবকটা তুমি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলো, ওডিআই চ্যাম্পিয়নশিপ বলো, ও কিন্তু একদম বিগ ম্যাচ প্লেয়ার। ও ঠিক জানে কোনখানে নিজেকে মেলে দিতে হবে, এবং সেমিফাইনালেও দুর্দান্ত বল করে গেছিলো এখানে ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপে। সবথেকে ইম্পর্টেন্ট কথা, এত বছর আইপিএল খেলছে, ও কিন্তু গত বছর খেলেনি। ও এবছর কেন খেলছে বুঝতেই পারছো, টি20 ওয়ার্ল্ড কাপের আগে নিজেকে ওয়ার্ম আপ করার জন্য। ও জানে কন্ডিশন ইন্ডিয়ার, ইন অ্যান্ড আউট জানে, প্রত্যেকটা প্লেয়ারকেও চেনে, এবং ও জানে এই অভিষেক শর্মাই শেষ নয়, রাহুল ত্রিপাঠী বলে একজন আছে, রাহুল ত্রিপাঠী যে দুর্দান্ত ভালো প্লেয়ার, এবং ও নিঃসন্দেহে ওদের জন্য নিজস্ব ওষুধ রেডি করে রেখেছে। কারণ ত্রিপাঠী কিন্তু জোরে বোলার, স্পিনার দুটোই ভালো খেলে, কিন্তু ও দেখেছে বোল্ট কীভাবে ত্রিপাঠীকে আউট করলো। অর্থাৎ আমরা এতক্ষণ রাহুল ত্রিপাঠীর কথা বলিনি, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন এবং অভিষেক শর্মা অবশ্যই আছেন সানরাইজার্স হায়দ্রাবাদে, কিন্তু আছেন রাহুল ত্রিপাঠীও। রাহুল ত্রিপাঠী পরপর 2টি 50 করে নিজের আত্মবিশ্বাস দখল বা অর্জন করেছেন। সুতরাং রাহুল ত্রিপাঠীকে নিয়ে একটি বড় রকম ভাবনা চিন্তা থাকবে। আর মিচেল স্টার্ক সম্পর্কে আমরা বলছি এবারের আইপিএলের সব থেকে দামি খেলোয়াড়, আমি যদি ভুল না করি তাহলে 24 কোটি 75 লাখ টাকা তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ যে যাকে দাম দিয়ে কেনা হয়েছে তিনি হচ্ছেন প্যাট কামিন্স, তাই তো শুভ? একদম। তা এই দুজনের দিকে নজর অবশ্যই থাকবে। প্যাট কামিন্স তো নিজের মূল্য অলরেডি চুকিয়ে দিয়েছে, হয়তো মিচেল স্টার্কও তাই, কিন্তু দুই অস্ট্রেলিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, দুজনেই একে অপরকে চেনে, ওরা জানে হয় ও জিতবে না তো আমি জিতবো, মানে অস্ট্রেলিয়ার হাত একটা ট্রফিতে থাকবে, যে কোনো ট্রফি হোক না কেন, মিচেল স্টার্ক হোক অথবা প্যাট কামিন্স হোক। তো সেদিক থেকে তো সব ঠিক আছে। এদিকে আবার ট্রাভিস হেডও আছে আবার হায়দ্রাবাদে, তো এদিকে অস্ট্রেলিয়া পাল্লা একটু বেশি ভারী, সেই দিক থেকে তুমি ভারতীয়দের মধ্যে অনেকেই আছে আমাদের। কিন্তু আমি একটা আবার বলছি, মেন ডিসিশন নেবে কিন্তু স্পিনারদের মধ্যে লড়াই, এবং এবারে কিন্তু পার্ট টাইম স্পিনাররা অত সহজে পার পাবে না, কারণ কলকাতা ব্যাটিং লাইনে আরও গভীর, কলকাতা কিন্তু প্যানিক করবে না। রাজস্থান রয়্যালের ওই 9 ম্যাচে 8টা স্ট্রিকের পরে যে 5টা ম্যাচ গেল উইনলেস, সেটা কিন্তু ওদের কনফিডেন্স নড়িয়ে দিয়েছিল। সেটা কালকে শুধু বোঝা যায়নি, যে ম্যাচটা জিতলো আরসিবির এগেন্স্টে, সেখানেও কিন্তু লাস্টে ওরা প্রায় নড়ে যাচ্ছিল, মনে করে দেখো, সেইটাই কিন্তু আলটিমেটলি ফ্যাক্টর করে। আমরা জানি না যে ইম্প্যাক্ট সাব রুলটি থাকবে কিনা আইপিএলে, কিন্তু আপাতত ইম্প্যাক্ট সাব রুলটি আছে, এবং ইম্প্যাক্ট খেলোয়াড় নির্বাচনের মধ্যে ক্যাপ্টেনের মুনশিয়ানা অনেকখানি নির্ভর করে, কারণ ক্যাপ্টেনকে বুঝতে হয় কোন খেলোয়াড়টিকে তিনি কোন কাজে লাগাবেন এবং উপযোগী হবেন। যেমন ট্রাভিস হেডের জায়গায় ম্যাচে নামানো হয়েছিল শাহবাজ আহমেদকে, এবং শাহবাজ বাজিমাত করে বেরিয়ে গেছেন, 18 রান করেছেন, 3টি উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, অর্থাৎ প্লেয়ার অফ দ্য ম্যাচ। আমরা বলতে পারি এই ধরনের আনপ্রেডিক্টেবল খেলোয়াড়রাও কিন্তু ম্যাচের ভাগ্য করে দিতে পারে। শাহবাজকে নামিয়েছিল অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার, কারণ কোনো ম্যাচে ওরা শাহবাজকে বল করায়নি। সাডেনলি দেখা গেল বল টার্ন করছে, বাউন্স করছে, ও যশস্বীকে আউট করলো, তারপরে দিক থেকে অভিষেককে আনা হলো, অভিষেক তো নাস্তানাবুদ করে দিল সবাইকে। এগেন আমি বলবো একটু যদি নাজিং বা স্টিয়ারিংয়ের ওপর খেলতো, যেটা ত্রিপাঠী অশ্বিনের সঙ্গে সুন্দর ট্রিটমেন্ট করেছে, ওটাও করেছে, সোজা ব্যাটে মেরেছে, মানে কিপ দ্য বোলার গেসিং যে আমি কোথায় করব। ওরা অন্ধের মতো আমি দেখছি, বাঙালি ময়দানি ভাষায় বলে আড়া মেরে যাচ্ছে এগেনস্ট দ্য স্পিন, এবং আউট হয়ে যাচ্ছে, কোনো চৈতন্য নেই, কেউ বলছেও না যে ভাই একটু স্ট্রাগল করো, 2-3টে বার দেখো, তারপরে তোমরা করো। মাইন্ডলেস ক্রিকেট যে খেলবে, আনস্মার্ট ক্রিকেট যে খেলবে,
তাকে তো তার জায়গা মূল্য নেই দিতেই হবে। আইপিএলে। অর্থাৎ আইপিএল ফাইনালে কিন্তু মাইন্ড গেম এবং সেটা সম্পূর্ণ প্রয়োগ করতে হবে এবং অবশ্যই এই ম্যাচে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদে আমি যুধাজিৎকে অনুরোধ করবো পার্সেন্টেজ ওয়াইজ কী মনে হচ্ছে? ফাইনাল দাদা অলওয়েজ 50-50। 50-50। আমি অবশ্য 52-48, 52 দিচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদকে এবং 48 দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সকে। আমাকে কেউ ভাববেন না যে আমি অন্ধ প্রাদেশিকতায় তুমি অ্যান্টি কলকাতা। অ্যান্টি কলকাতা, আমি অ্যান্টি কলকাতা নই, কারণ কলকাতা হৃদয় চাই যে কলকাতা জিতুক, কিন্তু যুক্তি বলছে জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আমরা লক্ষ্য করে রাখবো আজকে আর কয়েক ঘন্টা পরে সেই ফাইনাল হবে, সেই ফাইনালে কি হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো এবং আপনারা অপেক্ষা করে থাকবেন। ক্রিকেট যুদ্ধে যোগ দেওয়ার জন্যে যুধাজিৎকে ধন্যবাদ। একদম, থ্যাংক ইউ। ধন্যবাদ।